কালী নামের এই ছোট্ট মেয়েটি একদিন হুট করেই সবার সামনে থেকে কিডন্যাপ হয়ে যায়। একজন পুলিশ অফিসারের মেয়ে হওয়ার জন্য তাকে খুঁজতে নেমে পড়ে পুরো শহর, কিন্তু হাজারো খুঁজে কালীর একটা জামা পর্যন্ত তারা উদ্ধার করতে পারে না। আর ঠিক এরপরেই আসে সেই কিডন্যাপারের কল, যে জানায় থাক বাকিটা আর বললাম না। যদি জানতে চাও শেষে কি হলো তাহলে বসে পড়ো আজকের অসাধারণ ক্রাইম থ্রিলার মুভি আগলির এক্সপ্লেনেশন দেখতে। তো চলো শুরু করা যাক এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমরা শালিনী নামের এই মেয়েটাকে দেখতে পাই, যে কিনা কোনো এক কারণে আত্মহত্যা করতে যাচ্ছিল। তবে ঠিক তখনই তার ছোট্ট মেয়ে কালী সেখানে আসলে সে আর সে কাজ করতে পারে না। কালী এখানে তার বাবা রাহুল কোথায় আছে তা জানতে চায়। এরপরে আমরা তার বাবা রাহুলকে দেখতে পাই। আসলে রাহুল কালীর বাবা হলেও শালিনীর সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছিল, যার ফলে রাহুল কালীকে অনেক ভালোবাসতো, আর এর জন্যই সে কালীকে নিয়ে প্রতি সপ্তাহে কোথাও ঘুরতে যেত। এদিকে আমরা সৌমিক নামের একজন পুলিশ অফিসারকে দেখি, যে ছিল শালিনীর বর্তমান হাজবেন্ড। এখন এখানে আমি এই তিনজনের সম্পর্কে একটু বিস্তারিত বলছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। রাহুল এবং শালিনী আগে স্বামী স্ত্রী ছিল, কিন্তু তাদের মধ্যে কিছু সমস্যা হওয়ার কারণে ডিভোর্স হয়ে যায়। তবে তাদের মেয়ে কালীর জন্য রাহুল প্রতি সপ্তাহে কালীর সাথে দেখা করত। রাহুলকে ছেড়ে আসার পর শালিনী সৌমিককে বিয়ে করে, কিন্তু তাদের সম্পর্কটা তেমন ভালো ছিল না, কারণ সৌমিক সবসময় তার চাকরিতেই ব্যস্ত থাকতো এবং শালিনীকে সময় দিত না। সে শালিনীকে ঘরের মধ্যে আটকে রাখত এবং তার উপরে নজর রাখার জন্য একজন কাজের লোকও রেখেছিল। আর ওদিকে রাহুল ছিল একজন স্ট্রাগলিং অ্যাক্টর, তাই সে মুম্বাই আসার পর থেকে একজন বিখ্যাত অভিনেতা হওয়ার জন্য স্বপ্ন দেখত, কিন্তু এখনো পর্যন্ত সে কোনো ভালো চরিত্রে অভিনয়ের জন্য সুযোগ পায়নি। এদিকে একদিন রাহুল কালীকে নিয়ে একটা জায়গায় যায় বেড়াতে, আর সে জানায় তার একটা কাজ আছে এবং সে 5 মিনিটের মধ্যে ফিরে আসবে। তবে চাইলে কালী তার সাথে আসতে পারে, কিন্তু কালী তার বাবার সাথে সময় কাটাতে চেয়েছিল, আর সেদিনও তার বাবা কাজে ব্যস্ত ছিল। তাই কালী রাগ করে গাড়িতেই থাকতে রাজি হয়ে যায়। এরপর রাহুল চলে যাওয়ার পর একজন মাস্ক বিক্রেতা কালীর কাছে আসে এবং তাকে মাস্ক কেনার জন্য বলতে থাকে। কালী প্রথমে তার দিকে মনোযোগ দেয় না, কিন্তু বিভিন্ন ধরনের মাস্ক দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। এদিকে দেখা যায় যে কিছুক্ষণ পর রাহুল তার বন্ধু চৈতন্যর সাথে দেখা করেছে, যে একজন কাস্টিং ডিরেক্টর। সে রাহুলকে একটা চরিত্রের স্ক্রিপ্ট দিতে এসেছিল। তবে চৈতন্য রাহুলকে জিজ্ঞেস করে যে কালী কোথায়, কারণ চৈতন্য দেখেছে যে গাড়ির দরজা খোলা আর সে নিজেই সেটা বন্ধ করে এসেছে। এই কথা শুনে রাহুল বেশ ঘাবড়ে যায়, কারণ সে তো কালীকে গাড়িতে রেখে এসেছিল। তাই সে দ্রুত কালীকে খুঁজতে বের হয় এবং গিয়ে দেখে পুরো গাড়ি একেবারেই ফাঁকা। এরপর তারা আশেপাশে অনেক খোঁজাখুঁজির পর সেই মাস্ক বিক্রেতার কাছে পৌঁছায়। তাকে কালীর ব্যাপারে জিজ্ঞেস করতে থাকলে সে জানায় সে কিছুই জানে না, কিন্তু পরক্ষণে তার পকেটে রাখা একটা ফোন বেজে ওঠে। সাথে সাথে চৈতন্যর নজর সেই ফোনের দিকে যায়, আর সে তৎক্ষণাৎ চিনতে পারে যে এটাই হচ্ছে কালীর ফোন। তাই সে ওই লোকটাকে ধরে জিজ্ঞেস করতে থাকে যে কালীর সাথে সে কি করেছে এবং সে কোথায় আছে। তারা দুজনে তাকে বেদম কেলাতে থাকে, কিন্তু এরই মাঝে মাস্ক বিক্রেতা কোনো এক মতে তাদের কাছ থেকে ছুটে পালায়, আর তারা দুজনেই তার পিছনে ধাওয়া শুরু করে। তবে এই ধরাধরির মধ্যে ওই লোকটা রাস্তা পার হতে গিয়ে সাথে সাথে একটা গাড়ির নিচে পড়ে মারা যায়। তার মানে কালী এখন কোথায় আছে সেটা জানা আর সম্ভব হয় না। এরপর আমরা রাহুল এবং চৈতন্যকে একটা পুলিশ স্টেশনে দেখি, যেখানে পুলিশ অফিসার তাদের জিজ্ঞাসাবাদ করছিল যে লোকটা কিভাবে মারা গেল। দুজনেই মিলে পুলিশ অফিসারকে বোঝাতে থাকে যে কি হয়েছিল এবং তাদের মেয়ে কোথাও হারিয়ে গেছে, তাই এখন তার মেয়েকে খুঁজে বের করাটাই বেশি জরুরি। কিন্তু এই পুলিশ অফিসার পরিস্থিতিটাকে একদম গুরুত্ব না দিয়ে তাদের সাথে মজা করতে থাকে এবং কালীকে খোঁজার বদলে অপ্রয়োজনীয় প্রশ্ন করেই সময় নষ্ট করতে শুরু করে। এখন অনেক সময় ধরে অযোচিত প্রশ্ন করার পর রাহুল জানায় এই মেয়ে হচ্ছে পুলিশ অফিসার সৌমিকের মেয়ে। তখন তাদের কলিজা কেঁপে ওঠে। যেহেতু পুলিশ অফিসারের মেয়ে, তাই এই মুহূর্তে তারা এই কেসটাকে প্রচন্ড পরিমাণ সিরিয়াসলি নিয়ে নেয়, যার ফলে তারা সবাই বেরিয়ে পড়ে কালীর খোঁজে। প্রথমে তারা মাস্ক বিক্রেতার সম্পর্কে খোঁজ নেয়, কারণ তার কাছে কালীর মোবাইল পাওয়া গিয়েছিল। এখন তার সম্পর্কে জানতে গিয়ে তারা জানতে পারে যে লোকটার নাম শ্রীলাল এবং সে এভাবে মাস্ক বিক্রি করে জীবিকা নির্বাহ করত। তার এই কাজে তার আন্টি সাহায্য করত। তাই পুলিশ অফিসার আরো তদন্তের জন্য তার আন্টির কাছে পৌঁছায়, কিন্তু তাদের কাছ থেকেও তেমন বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। এরপর আমরা দেখি শালিনী তার বন্ধু রাঘির সাথে ফোনে কথা বলছে এবং সেই সব কথা সৌমিক আড়ি পেতে শুনছিল। এর অর্থ সৌমিক তার স্ত্রীর ফোন ট্র্যাক করত এবং সে কার সাথে কথা বলে, কি বলে কিংবা কোথায় যায় এই সব কিছুর উপর নজর রাখত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন সেই সব নজর রাখত।
এর উত্তর আমি একটু পরেই জানতে পারবো। যাই হোক, যেই পুলিশ অফিসার কালীর কেসটা দেখছিল সে কালীর কোনো খোঁজ পাচ্ছিল না, তাই সে সমস্ত তথ্য তার সিনিয়র অফিসার শাওমিককে জানায়। শাওমিক যখন জানতে পারে যে কালী হারিয়ে গেছে তখন সে রাহুলের উপরেই দোষ চাপাতে শুরু করে, কেননা তার মনে হচ্ছে রাহুলই কালীকে কোথাও লুকিয়ে রেখেছে। কেননা শাওমিক রাহুলকে দেখতে পারতো না কিংবা পছন্দ করতো না। সে রাহুল এবং শালিনীর কল রেকর্ডে শুনেছিল, যেখানে একদিন রাহুল বলেছিল যে সে কোনো একদিন কালীকে নিয়ে চলে যাবে আর তার পুলিশ স্বামীও তাকে খুঁজে পাবে না। এখন শাওমিক তাদের দুজনের কাছে আসে এবং প্রথমে চৈতন্যকে টর্চার করতে থাকে। এরপর শাওমিক রাহুলকে ইন্টারোগেট শুরু করে। তখন রাহুল তার পা ধরে বলতে থাকে যে সে কালীকে লুকোয়নি এবং সে এমনটা কখনোই করতে পারে না। এদিকে চৈতন্যকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে ঠিক তখনই রাহুলের কাছে একটা ফোন কল আসে, যেখানে একজন লোক বলে যদি মেয়েকে জীবিত পেতে চাও তাহলে 5 লাখ টাকা জোগাড় করে রাখো। এখানেই সবচেয়ে বড় টুইস্ট আমরা জানতে পারি যে ফোন করেছিল সে আর কেউই নয়, বরং সে ছিল চৈতন্য। আসলে সে একটা নতুন সিম কিনেই তাকে ফোন করেছে। তার মানে কি চৈতন্যই আসল কিডন্যাপার? ব্যাপারগুলো বেশ জটিল, দেখতে থাকো, ধীরে ধীরে বুঝতে পারবে। যাই হোক, মুক্তিপণের কল আসার পর সৌমিক সমস্ত পুলিশ অফিসারকে মাস্ক বিক্রেতার পিছনে যাওয়া থেকে বিরত রাখে এবং নিজের মতো করে কেস হ্যান্ডেল শুরু করে। তারপর সৌমিক যখন বাড়িতে যায় তখন শালিনী জানতে পারে যে কালী নিখোঁজ হয়ে গেছে। সৌমিক শালিনীকে পুরোপুরি গৃহবন্দী করে রাখত, তাকে কোথাও যেতে দিত না বা কারোর সাথে কথা বলতে দিত না, আর যদি সে কিছু করত তাহলে তার উপরে পুরো নজর রাখত। এখন এসব কেন সে করে এটা দেখানোর জন্য আমাদের একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। এখানে আমরা দেখতে পাই যে সৌমিক, শালিনী এবং রাহুল তিনজনই একই কলেজে পড়তো। একবার সৌমিক শালিনীকে প্রপোজ করতে গিয়েছিল, কিন্তু তখন রাহুল তাকে বাজেভাবে পেটায়। এরপর শালিনী এবং রাহুলের প্রেম হয়। তারপর কিছুদিন পর তারা বিয়ে করে নেয়। তবে তাদের এই সংসার খুব একটা ভালো চলছিল না। সৌমিক তখনও শালিনীর উপরে নজর রাখত এবং একদিন সে দেখে যে রাহুল এবং শালিনীর মধ্যে ঝগড়া হচ্ছে। তখন সৌমিক শালিনীর কাছে যায় এবং তাকে সান্ত্বনা দেয়, আর শালিনী তার কথায় দুর্বল হয়ে পড়ে। আসলে শালিনী রাহুলকে নিয়ে বিরক্ত হয়ে গিয়েছিল এবং তার থেকে মুক্তি পেতে চাইতো, তাই সে সৌমিকের কাছে চলে যায়। কিন্তু সে জানতো না যে সৌমিক তো কেবল তার উপরে অনুগ্রহ দেখাচ্ছিল না, বরং কলেজ লাইফের প্রতিশোধ নিতে চাইছিল। এই সব কারণে সৌমিক রাহুলকে অপছন্দ করত, কারণ কলেজের সময় রাহুল সৌমিককে ধরে প্রচন্ড মারধর এবং হেনস্থা করেছিল। তারপর দৃশ্য বর্তমান আসলে দেখা যায় পুলিশ অফিসাররা চৈতন্যের উপরে নজর রাখছিল এবং তারা এখানে জানতে পারে যে চৈতন্য ঋণের বোঝায় ডুবে আছে। তাই তাদের ধারণা সে হয়তো কালীকে অপহরণ করতেও পারে, যাতে সে মুক্তিপণ চেয়ে তার ঋণ পরিশোধ করতে পারে। এই কারণে পুলিশ অফিসাররা তাকে ধরে ফেলে। অন্যদিকে দেখা যায় রাহুলকে পুলিশ অফিসাররা এক জায়গায় বেঁধে রেখেছিল, কিন্তু কোনোভাবে সে সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং পুলিশ অফিসাররা জানতে পারে যে মুক্তিপণের যে কলটা এসেছিল তা চৈতন্যই করেছিল। তাই তাকে ঝুলিয়ে মারতে মারতে জিজ্ঞেস করতে থাকে যে সে কেন এমনটা করেছে। এর জন্য চৈতন্য জানায় যে সৌমিক নিজের রাগের বশে রাহুলকে টর্চার করছে আর তার প্রতিশোধ নিতে সে এই কাণ্ড ঘটিয়েছে, কেননা সে চেয়েছিল যাতে এই ফোন পেয়ে তারা তার মেয়েকে আসলে খুঁজে বের করে। ওদিকে সৌমিক রাহুলকে ফোন করে বলে যে আমরা দুজনেই কালীকে খুঁজতে চাই, তাই ভালো হবে যদি ব্যক্তিগত দুশ্মনী ভুলে গিয়ে একসাথে মিলে কালীকে খুঁজি। এখন রাহুলের সৌমিকের উপর বিন্দুমাত্র বিশ্বাস ছিল না এবং তার মনে হচ্ছিল যে সৌমিকই কালীকে হয়তো কোথাও লুকিয়ে রেখেছে, যাতে সে তার মেয়ের সাথে দেখা করতে না পারে। কেননা আগেই তো জানো তারা দুজনেই ছিল প্রতিশোধ পরায়ণ। যাই হোক, প্রত্যেকটা রাজ্যের পুলিশ ফোর্স এবার কালীকে খুঁজতে লেগে যায়, কিন্তু কালীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে এই সার্চ অপারেশনে অন্যান্য যেসব শিশু অপহরণ হয়েছিল তাদেরকে খুঁজে পাওয়া যায় এবং এমন অনেক লোকই ধরা পড়েছিল যারা শিশু পাচারের কাজ করত। যাই হোক, চৈতন্য জেল থেকে মুক্তি পেয়ে যায়, কারণ পুলিশ অফিসাররা তার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ পায়নি। তবে চৈতন্যর পরিকল্পনা ছিল অন্য কিছু। সে অনেক শিশুর অডিশন করিয়ে তাদের কণ্ঠস্বর রেকর্ড করে নেয়, যাতে হুবহু কালীর কণ্ঠস্বরের মতন কাউকে সে খুঁজে পায়। আর এটা করার কারণ তো তোমরা বুঝতেই পারছো। মূলত এই চৈতন্য তাকে কিডন্যাপ না করলেও সিচুয়েশনের ফায়দা লোটার জন্য সে মিথ্যা কালীকে কিডন্যাপ করার নাটক সাজাচ্ছে। যাক, এবার সে সিম কার্ড ব্যবহার করে না, বরং একটা ওয়েবসাইট ব্যবহার করে যার মাধ্যমে যে কোনো জায়গা থেকে কল করা যেত বিদেশি নাম্বার ব্যবহার করে। এবার সে তার কণ্ঠস্বর কিছুটা অদ্ভুত করে রাহুলকে ফোন করে এবং প্রথমে একটা মেয়ের কণ্ঠ শোনায়।
এই কণ্ঠ শুনে রাহুলের বিশ্বাস হয়ে যায় যে এবার সত্যিকার ভাবেই অপহরণকারী তাকে ফোন করেছে। এরপর চৈতন্য অদ্ভুত কণ্ঠে বলে যে তোর মেয়ে আমার কাছে আছে এবং যদি জীবিত ফেরত পেতে চাস তাহলে 5 লাখ টাকা জোগাড় করে রাখিস। সব কথা শুনে রাহুল একদম ঘাবড়ে যায় এবং তখনই তার বন্ধু চৈতন্যকে ফোন করে সমস্ত তথ্য দেয়। কিন্তু সে কি আর জানে তার বন্ধুই তার সাথে ধোঁকা দিচ্ছে। এখন রাহুল এই চিন্তায় মগ্ন ছিল যে সে এত টাকা কোথা থেকে জোগাড় করবে। তখন চৈতন্য বলে যে তুই চাইলে আমরা কোনো গহনার দোকানে ডাকাতি করতে পারি। রাহুল সেই মুহূর্তে কিছুই বুঝতে পারছিল না, তাই সে দেখা করে কথা বলতে চায়। এদিকে পুলিশ রাহুলের ফোনও ট্র্যাক করছিল, তাই তারা সব কথাই শুনে ফেলেছিল যে রাহুলের কাছে অপহরণকারীর ফোন এসেছে এবং রাহুল চৈতন্যর সাথে কোনো একটা চুরি করতে যাচ্ছে। ঠিক তখনই আমরা দেখি রাহুল রাখির বাড়িতে ছিল। আসলে রাখি সেই মেয়েটাই ছিল যার সাথে শালিনী কথা বলেছিল, তাই এইখান থেকে বোঝা যায় যে রাখি সবার কমন ফ্রেন্ড। সৌমিক শালিনীকে বাইরে বের হওয়ার একটা শর্ত দিয়েছিল যে শালিনী যদি কোথাও যায় তাহলে তাকে জানিয়ে যেতে হবে। কিন্তু এবার শালিনী সৌমিককে না জানিয়ে সরাসরি রাখির বাড়িতে পৌঁছায়, কারণ সে ছিল তার একমাত্র বন্ধু যাকে সে চিনতো এবং বিশ্বাস করত। সৌমিক শালিনীকে জানিয়েছিল যে রাহুল কালীকে লুকিয়ে রেখেছে এবং সে কিডন্যাপ করে পালিয়ে গেছে। কিন্তু রাখি তাকে জানায় যে রাহুল কালীকে নিয়ে পালায়নি, বরং কালীকে কেউ কিডন্যাপ করেছে এবং 5 লাখ টাকা চেয়েছে। রাখি তাকে বোঝাতে থাকে যে টাকা দেওয়াই ভালো হবে, না হলে অপহরণকারী কিছু একটা করে ফেলতে পারে, তাই এই টাকাটা দিয়ে কালীকে বাঁচিয়ে নাও। এই সব কথা শেষে যখন শালিনী বাসায় ফিরে আসে তখন তার ভাই সিদ্ধার্থের সাথে তার দেখা হয়। তার এই ছোট ভাই ছিল বড়ই আকাম্মা, যে কোনো সময় তার কাছে এটা ওটা চেয়ে বসতো। ঠিক সেভাবে সে তার কাছে আজ টাকা চাচ্ছিল, কারণ সেও ঋণের জালে এবং অভাবের মধ্যে জীবনযাপন করছে। এখন শালিনীর নিজের কাছেও তো কোনো ফুটো পয়সা নেই, সে সব দেবে কোত্থেকে, মানে কাটা ঘায়ের উপরে নুনের ছিটা। তাই সে তাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেয়। তারপরের দৃশ্যে আরও একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই যে শালিনী এবং রাহুলের মধ্যে প্রচুর ঝগড়া হচ্ছিল, কারণ রাহুল তার অভিনয় জীবন গড়তে ব্যস্ত ছিল এবং পরিবারের প্রতি মোটেও মনোযোগ দিচ্ছিল না। এছাড়াও শালিনীর যত স্বপ্ন ছিল সে সব কিছু ভেঙে যাচ্ছিল, কেননা সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য টাকা কিংবা রাহুল কেউই ছিল না, যার কারণে সে একদমই বিরক্ত ও ডিপ্রেস হয়ে পড়ে। একদিন চৈতন্য শালিনীর সাথে দেখা করতে আসে, তখন তাদের মধ্যে অনেক কথা হয় এবং সেই সময় চৈতন্য শালিনীর অনেক প্রশংসা করতে শুরু করে। শালিনী জানায় যে তার মডেলিং করার খুব শখ ছিল, কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি, তাই চৈতন্য একটা পোশাক পরে তাকে দেখাতে বলে। তখন শালিনী তার রূপ দেখিয়ে চৈতন্যকে মুগ্ধ করে ফেলে, যাতে চৈতন্য তার প্রতি আকৃষ্ট হয় এবং তাদের মধ্যে শালিনী যা চেয়েছিল তার সবই ঘটে। এদিকে চৈতন্য যখন রাহুলের সাথে দেখা করে তখন রাহুল চৈতন্যর গালে লিপস্টিকের দাগ দেখতে পায়। ঠিক তখনই সে বুঝে যায় যে শালিনী এবং তার মধ্যে কিছু একটা হয়েছে, কিন্তু রাহুল কিছুই বলতে পারে না, কারণ রাহুলের থাকা খাওয়ার খরচ সহ সবকিছু চৈতন্য দেখত। যে গল্প এবার বর্তমানে ফিরে আসে, যেখানে আমরা দেখি যে চৈতন্য এবং রাহুল একজন ব্যক্তির সাথে দেখা করেছে। আসলে তারা একটা গহনার দোকান লুটের পরিকল্পনা করছিল, তাই তাদের এই মুহূর্তে একটা বন্দুক দরকার ছিল। মূলত তারা এখানে এসেছে একটা পিস্তল কেনার জন্য। তবে ইতিমধ্যে পুলিশ তাদের পিছু নিয়েছিল বলে সেখানে তারা এসে চৈতন্যকে ধরে ফেলে। তবে রাহুল কিন্তু আবারও সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন রাহুল সেই বন্দুকটা নিয়ে আসে যেটা সে ওই দিন পালিয়ে যাওয়ার সময় একটা পুলিশের কাছ থেকে নিয়ে এসেছিল। এরপর সেটা নিয়ে সে একটা গহনার দোকানে যায়, কিন্তু দোকানের মালিক চালাকে দেখিয়ে রাহুলকে ধরে ফেলে এবং সেখানেই রাহুলের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। তো ফাইনালি রাহুল ধরা পড়ে গেলে সৌমিক এবার তার সাথে দেখা করতে আসে। এখানে সে তাকে জানায় যে তাকে যেই ফোনটা করা হয়েছিল সম্ভবত সেটা চৈতন্যই করেছিল এবং তাদের উপরে তার সন্দেহ আছে, কিন্তু সমস্যা হচ্ছে চৈতন্য আমাদের কিছুই বলছে না, তাই তোমাকে তার সাথে কথা বলতে হবে যাতে তার কাছ থেকে কিছু জানা যায় কিনা। তো রাহুল চৈতন্যের কাছে গিয়ে তাকে দোষারোপ করতে শুরু করে যে সেই কালীকে গায়েব করেছে, কিন্তু চৈতন্য তাকে ক্রমাগত গালি দিতে দিতে বোঝায় যে সে কালীকে অপহরণ করেনি। এছাড়াও সে বলে যে আরে তোর কাছে তো কোনো টাকাই নেই, তাহলে তোর কাছ থেকে কিডন্যাপিং এর টাকা আমি কিভাবে নেব। যাই হোক, তারা দুজনে যখন এসব তর্ক করছিল ঠিক তখনই রাহুলের কাছে একটা ফোন আসে, আর এই ফোনটা করেছিল আসল কিডন্যাপার। ঠিক এবার সে একইভাবে কালীর কণ্ঠ শোনায়। এরপর কিডন্যাপার জানায় যদি সে কালীকে ফেরত পেতে চায় তাহলে তারা যেন টাকা প্রস্তুত করে রাখে।
তো এখানে আমরা জানতে পারি যে রাখি চৈতন্যের সাথে হাত মিলিয়েছিল এবং চৈতন্য নিজের ও কালীর নকল কণ্ঠস্বর রেকর্ড করে তাকে দিয়েছিল, যাতে পরবর্তীতে রাখি তাকে ফোন করতে পারে। এর ফলে চৈতন্যের উপর থেকে অভিযোগ উঠে যায় এবং রাখি এই কারণেই শালিনীকে কিডন্যাপারের টাকা দেওয়ার ব্যাপারে চাপ দিচ্ছিল, কারণ সে নিজেও সেই খেলায় জড়িত ছিল। মানে চিন্তা করো, এখানে যে যার ধান্দায় পড়ে রয়েছে। এদিকে কালীর নিখোঁজ হওয়ার খবর সংবাদপত্রেও ছাপানো হয়। এবার সেই খবরটি দেখতে পায় শালিনীর ছোট ভাই। এই সুযোগে সদ্ব্যবহার করতে সে নিজেই কিডন্যাপার সেজে শালিনীকে ফোন করে বসে এবং সে বলে যে মেয়েকে যদি জীবিত দেখতে চাও তবে 50 লক্ষ টাকার ব্যবস্থা করে রাখো। এই সব কথা শুনে শালিনীর পায়ের যেন মাটি সরে যায়। তাই সে একদম শেষ রক্ষা হিসেবে তার বাবাকে জানায় যে কিডন্যাপারকে যদি 65 লাখ টাকা দেওয়া না হয় তাহলে কালীকে তারা মেরে ফেলবে। তার মানে বুঝতে পারছো, এখানে শালিনী 15 লাখ টাকা অতিরিক্ত বলেছে। তার মানে নিজের মেয়ের কিডন্যাপিং এর সুযোগ নিয়ে তার মা পর্যন্ত এই সুযোগের ব্যবহার করলো। যেহেতু সব কথাবার্তা শুনে শালিনীর বাবা তাকে 65 লাখ টাকা ব্যাংক থেকে তুলে দেয়। এরপর শালিনী কিডন্যাপারকে সেই টাকা দেওয়ার আগে প্রথমে 15 লাখ টাকা নিজের কাছে রাখে এবং বাকি টাকাটা একটা ব্যাগে ভরে চলে যায় কিডন্যাপারকে দিতে। সে কিডন্যাপার অর্থাৎ তার ছোট ভাইয়ের কথা অনুসারে একটা জায়গায় ব্যাগ রেখে সেখান থেকে চলে যায়। আর ঠিক এর কিছুক্ষণ পরেই তার ছোট ভাই সেই টাকা নিয়ে পালিয়ে যায়। এখন এদিকে শালিনী কিডন্যাপারকে দেওয়ার আগে যে 15 লাখ টাকা নিজের কাছে রেখেছিল এবার সেটা সে রাখির কাছে নিয়ে যায়। তারপর সে রাখিকে অনুরোধ করে যে যেন এই টাকাটা সে সাবধানে যত্ন করে রাখে, কেন শাওমিক যদি এই টাকার কথা জানতে পারে তাহলে সে তার উপরে প্রচন্ড রাগ করবে। তবে ইতিমধ্যেই শাওমিক তার ফোন ট্র্যাপ করে জানতে পারে পুরো কাহিনী। তাই সে শালিনীর উপরে প্রচন্ড রেগে যায়, কারণ সে তাকে কিছুই জানায়নি এবং নিজের ইচ্ছা মতোই কাজ করেছে। এছাড়াও শাওমিক জানতো যে এই কিডন্যাপার কালীকে কখনো ফেরতও দেবে না। তারপর কল রেকর্ড থেকে শাওমিক জানতে পারে যে কিডন্যাপার 50 লাখ টাকা চেয়েছিল, কিন্তু শালিনী তো 65 লাখ টাকা নিয়েছে। তাই তাকে জিজ্ঞেস করে যে বাকি 15 লাখ টাকা কোথায় আছে। এই সব কথা শুনে শালিনী বলে, আমি সেই টাকা দিয়ে সেসব কিছু করেছি যা তুমি আমাকে কখনোই দিতে পারোনি। তুমি কখনো আমার সাথে ঠিকমতো কথাও বলনি এবং কখনো ভালোবাসার চোখেও দেখোনি। আর হয়তো তুমি আমাকে এর জন্যই বিয়ে করেছিলে যাতে তুমি কলেজ সময়ের প্রতিশোধ নিতে পারো। সৌমিক তার এইসব কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তবে ঠিক তখনই সে জানতে পারে যে রাখি ইতিমধ্যে হাওয়া হয়ে গেছে। এছাড়াও সে এটা জানতে পারে রাখির কাছে শালিনী সেই টাকাগুলো রেখেছিল। যাই হোক, তার মধ্যে আবার সে একটু রিসার্চ করে দেখতে পায় শালিনীকে যে ফোন করেছিল সে আর কেউই নয়, বরং সে ছিল তার আপন শ্যালক। তো শাওমিক যেতে যেতে শালিনীকে জানায় যে তোমার বন্ধু সে তোমার টাকা নিয়ে পালিয়ে গেছে, সুতরাং তুমি কিছুই করতে পারবে না। এই সব কথা শুনে শালিনীর মাথা যেন আকাশ ভেঙে পড়ে। সে যাকে সবচেয়ে বেশি ভরসা করেছিল সেই তাকে ধোঁকা দিয়েছে। সেই রাগে শালিনী বন্দুক বের করে সৌমিকের উপরে গুলি চালিয়ে দেয়, কারণ তার জীবন সে ধ্বংস করে রেখেছিল। শাওমিক কোনোভাবে সে আহত অবস্থাতেই সিদ্ধার্থের বাড়িতে পৌঁছায়, যেখানে গেলে দেখা যায় সিদ্ধার্থ এই সব টাকা পেয়ে পাগলের মতো নৃত্য করে বেড়াচ্ছে। কিন্তু তখনই সৌমিককে সে বন্দুক সহ দেখতে পেয়ে পুরোই প্যান্ট ভিজিয়ে দেওয়ার মতন হয়ে যায়। যাই হোক, সেখান থেকে সব টাকা উদ্ধার করার পর আসল কিডন্যাপারকে ধরার জন্য সৌমিক এবার রাহুলকে টাকা ভর্তি ব্যাগটা দিয়ে দেয়, যাতে সেই টাকার মাধ্যমে কিডন্যাপারের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে। এবার সব পুলিশ অফিসার তার পিছু নিতে শুরু করে। এরপর তারা দেখতে পায় রাহুল একটা গাড়ির পার্কিং লটে প্রবেশ করেছে, কেননা কিডন্যাপার তাকে সেখানেই আসতে বলেছিল। এদিকে পুলিশ বাইরে অপেক্ষা করতে থাকে কখন সে কিডন্যাপার তাদের জালে ধরা দেবে, কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও রাহুল সেখান থেকে বের হয় না। ব্যাপারটা সন্দেহজনক হতেই তারা আর অপেক্ষা না করে সেখানে প্রবেশ করে, কিন্তু এখানে গিয়েই দেখা যায় টাকা কিংবা রাহুল কেউই সেখানে নেই। তখন দ্রুত সিসিটিভি চেক করে তারা যা দেখে তাতে তাদের হুঁশ আরো উড়ে যায়। এখানে দেখা যায় যে রাহুল নিজেই সেই টাকার ব্যাগ নিয়ে অন্য গাড়িতে চড়ে পালিয়ে গেছে। ভাইরে ভাই, মানে রাহুলও জড়িত তার নিজের মেয়ের কিডন্যাপিং এর সাথে। হায়রে টাকা, এর কাছে নিজের মেয়ের জীবনও কিছুই না। এদিকে সৌমিক বাড়ি ফিরে এসে জানতে পারে যে শালিনী ইতিমধ্যে বাড়ি ছেড়ে চলে গেছে। অন্যদিকে রাহুল এবার তার কাছে ফোন করে বসে এবং সেখানে সে বুঝে যায় যে এই পুরো ঘটনার সাথে চৈতন্যর পাশাপাশি রাহুলও জড়িত। ঠিক এই মুহূর্তেই সৌমিক রাহুলকে কেবল একটাই প্রশ্ন করে, সে প্রশ্ন করে কালী কোথায়। তবে এই কথা শুনেই রাহুল কেন যেন ফোনটা কেটে দেয়।
এরপর সে সরাসরি চলে যায় চৈতন্যর কাছে। আসলে আগে থেকেই চৈতন্য তার ব্রেন ওয়াশ করে বলেছিল যে শাওমিকি হয়তো তার মেয়েকে লুকিয়ে রেখে এই নাটক সাজিয়েছে। আসলে তাকে কেউই কিডন্যাপ করেনি। যেহেতু রাহুলকে সে দেখতে পারে না, তাই এই নাটক সাজিয়ে তাকে সৌমিক ফাঁসাতে চায়। তবে আজ যখন সৌমিক তার কল করে প্রথমেই জানতে চায় যে কালী কোথায়, তখন রাহুলের বুঝতে বাকি থাকে না যে কালী আসলে কিডন্যাপ হয়েছে। কেননা যদি সৌমিক কালীকে লুকিয়ে রাখতে চাইতো তাহলে সে সবার আগে প্রশ্ন করত রাহুল কোথায়। তার মানে তার কাছে কালীর চেয়েও রাহুলকে অ্যারেস্ট করা আগে প্রয়োজন ছিল। কিন্তু যেহেতু সে আগে কালীর কথা জানতে চেয়েছে, তার মানে সত্যি কালীকে কিডন্যাপ করা হয়েছে। আর রাহুল এখন বুঝে গেছে যে সব কিছুর পিছনে রয়েছে তার আপন বন্ধু চৈতন্য। চৈতন্য স্রেফ তাকে বোকা বানিয়েছে যাতে সে কালীর নামে টাকা হাতিয়ে নিতে পারে। তাই সে রাগে দুঃখে চৈতন্যকে বেদম মারধর শুরু করে এবং মারতে মারতে এক পর্যায়ে তাকে মেরেই ফেলে। আসলে চৈতন্য সবসময় তার সুযোগ নিয়েছিল। এক সময় সে তার দুর্বলতার সুযোগ নিয়ে তার বউর সাথে রাত কাটিয়েছিল, আর এখন তার মেয়েকে কিডন্যাপ। এই সব ক্ষোভের কারণে সেদিন রাহুলের হাতে প্রাণ দিতে হয় চৈতন্যকে। তবে এখানে ঘটে আর এক কাহিনী। এদের মারামারির মাঝেই পিছন থেকে সুযোগ বুঝে রাখি সেই টাকার ব্যাগ নিয়ে পাগার পার হয়ে যায়। মানে চিন্তা করো, এই টাকার লোভ কেউই সামলাতে পারলো না। যাই হোক, এভাবেই কেটে যায় 2 সপ্তাহ। ইতিমধ্যে পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে যে শ্রীলাল নামের সে মাস্ক পরা লোকটার যে বুয়া ছিল, সে শিশু চুরির অপরাধে 5 বছর আগে জেল খেটেছিল। আসলে শ্রীলাল ও তার বুয়া ট্রেনে বাচ্চাদের খেলনা বিক্রি করার পাশাপাশি সুযোগ বুঝে বাচ্চাদের চুরি করে নিত। এভাবেই এখন পর্যন্ত তারা অনেক বাচ্চায় চুরি করে বিক্রি করে দিয়েছিল। তো এই সব কিছু জানার পর পুলিশ আবারও তার বুয়ার কাছে গিয়ে তাকে কালীর ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তারা জানায় যদি সে সত্য না বলে তাহলে এই নিউজ সব জায়গায় ছড়িয়ে দিয়ে তাকে গণপিটুনি দিয়ে শেষ করা হবে। তাই ভালো হবে যে তুমি বলে দাও শ্রীলাল বাচ্চাদের কোথায় লুকিয়ে রাখতো। এই সব থ্রেট শোনার পর বুয়া এবার তাদের একটা স্থানে নিয়ে যায়। এরপর তাদের একটা স্কুটারের কাছে গিয়ে যেই না তার ঢাকনা তোলে, তখন এই মুভির সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যের আবির্ভাব হয়। সেই সিটের নিচে অর্ধগলিত অবস্থায় পড়ে আছে ছোট্ট মেয়ে কলি। ভাই রে ভাই, কলিকে কিডন্যাপার মানে ওই শ্রীলালই কিডন্যাপ করেছিল। এরপর তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে এখানে সে রেখে যায়। কিন্তু পরে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কারণে কেউই আর তার খোঁজ পায়নি। এদিকে ঘুম থেকে উঠে কালী ক্ষুধায় তৃষ্ণায় ধুকে ধুকে এই বদ্ধ অবস্থাতেই অনেক কষ্টে মারা যায়। জাস্ট চিন্তা করো, কালী যতক্ষণ বেঁচে ছিল ততক্ষণ কি কষ্টটা না পেয়ে তাকে ধুকতে হয়েছিল। আর অন্যদিকে তার নিজের বাবা থেকে শুরু করে পুরো দুনিয়া তার এই মিসিং হওয়াকে কেন্দ্র করে নিজের আখেরি গোছাতে ব্যস্ত ছিল। তবে এতজনের মধ্যেও সৌমিক তার সৎ বাবা হওয়া সত্ত্বেও কেবল বিনা স্বার্থে তাকে বারংবার খুঁজে গিয়েছিল, কারণ সেও কালীকে অনেক ভালোবাসত। তাই তো কালীর এমন পোকা ধরা শরীর দেখে সৌমিক যেন নিজেকে আর ঠিক ধরে রাখতে পারে না। কে জানে সৌমিক আর কোনোদিনই নিজেকে এই ট্রমা থেকে বের হয়তো করতে পারবে না। ঠিক এমনই এক করুণ দৃশ্যের মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা ডিস্টার্বিং হলেও কেমন লেগেছে তা অবশ্যই আমাকে জানিও। আর ভালো লেগে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।